শিকড় টিভি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিকড় টিভির আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন বাংলাদেশ থেকে এবং জার্মানি থেকে। আমরা তাদের আজকের এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে আমাদের যে প্রোগ্রামটি শিল্প সাহিত্য এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা ঈদের পরপরই আমরা এই অনুষ্ঠানগুলো মাঝে উপস্থিত হয়েছি এই প্রবাসে এবং বাংলাদেশে করোনার পরিস্থিতিতে কিভাবে আমাদের এগুলো কাটছে, এবং এই শিল্পীরা যারা আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী, তাদের জেনগুলো কিভাবে কাটছে। তারা তো সবসময় ভার্চুয়াল জগতে থাকে, টিভির স্ক্রিনের সামনেই থাকে। এই করোনার পরিস্থিতিতে আমরা জানবো তাদের কথাগুলো, কিভাবে ঘরবন্দি অবস্থায় তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা অনুষ্ঠানে শুরু করার আগেই আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট লেখিকা, সংবাদ পাঠিকা, আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা মুনা চৌধুরী, যিনি সাহিত্যের প্রতিটি শাখায় যার প্রদর্শন রয়েছে। মুনা চৌধুরী, আবার শুনছেন আমাকে? দর্শক, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন একজন স্টুডেন্ট জার্মানি থেকে, যিনি শিল্পী একজন কণ্ঠশিল্পী, এবং যিনি জার্মানির ডুইসবুর্গ অ্যাসেনের ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন, এবং পাশাপাশি শিল্প সাহিত্য চর্চায় তিনি নিজেকে অব্যাহত রেখেছেন। তাহমিনা বাহাদুর সুরমা। সুরমা, আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আমরা শিকড়ের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। জি, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক এবং সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। কাউসার, আপনি কেমন আছেন? আপনাকে শিকড়ের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তুহিন মাহমুদ ভাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকেন এটাই কামনা করি। দর্শকদেরকে শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। আমাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি শিকড় টিভিকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আছেন শিকড় টিভির বার্তাবাহক, বিশিষ্ট সাংবাদিক, চ্যানেলের প্রতিনিধি আব্দুল বাসিত দলুই ভাই। দলুই ভাই, আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ শিকড় টিভিকে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমাদের বিশিষ্ট গুণী শিল্পীরা আজকে আমাদের সাথে এসেছেন। এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে শিকড় টিভির আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ দুলাই ভাই। আমি পরিচয় করেছি মুনা চৌধুরী, যিনি লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিকতার এবং উপস্থাপনার সাহিত্যের প্রতিটি শাখায় যার পদচারণা। আমাদের সাথে আছেন ঢাকা থেকে মুনা চৌধুরী। মুনা চৌধুরী আপু, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? শিকড়ের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? শুনছেন আমাকে? ভালো আছি, আলহামদুলিল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমরা ছোট্ট একটি নিয়মিত বিজ্ঞাপন, জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপন দেখে তারপর আমরা অনুষ্ঠানে সংযুক্ত হব। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা বিজ্ঞাপনটি দেখে আসি। করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক হন। বারবার সাবান পানি দিয়ে হাত ধুবেন। হাঁচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখুন। হাত না ধুয়ে চোখ, মুখ ও নাকে হাত দেবেন না। মাছ মাংস ভালোভাবে রান্না করে খাবেন। অসুস্থ পশু পাখির সংস্পর্শ পরিহার করুন। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা থেকে কবি এবং উপস্থাপক, সংবাদ পাঠিকা মুনা চৌধুরী। আমাদের সাথে আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্সের, যিনি ডুইসবুর্গ এসেনের অধ্যয়নরত আছেন, এবং আমাদের সাথে আছেন মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার। আমাদের সাথে আছেন শিকড় টিভির বার্তা সম্পাদক আব্দুল বাসিত দলুই, এবং সঞ্চালয়ে আছি আমি তুহিন মাহমুদ। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা এবং অনুষ্ঠানটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আমাদের শিকড় টিভির বিশেষ আয়োজন শিকড়ের খোঁজে। এই অনুষ্ঠানটি মূলত প্রবাস এবং দেশে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে তাদের মাঝে আমাদের এই কাজগুলো, অর্থাৎ আমরা এই প্রবাসের মাটিতেও
আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করি সেইগুলো আমরা সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং যারা দেশে, বিশেষ করে দেশে এই সাহিত্য অঙ্গনে আমাদের ভাষাকে যারা আরো সুসংগঠিত করার জন্য যারা সমাজে কাজ করে যাচ্ছেন তাদের বিশেষ বিশেষ কার্যক্রম নিয়ে আমরা কিন্তু হাজির হই, আপনারা জানেন বিষয়টি। তারপরেও আজকের এই অনুষ্ঠানটি বিশেষ একটি অনুষ্ঠান, আমাদের ঈদ আড্ডার মতোই। দীর্ঘদিন পর আমাদের এই করোনা পরিস্থিতিতে আমাদের যারা কবি রয়েছেন, আবৃত্তি শিল্পী রয়েছেন, আপনারা তারা সবসময় পর্দার সামনেই থাকে, আপনারা দেখতে পান, তাদের আবৃত্তি শুনতে পান। কিন্তু এই করোনার পরিস্থিতিতে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ সবাই ঘরবন্দি, তারপরে কিন্তু থেমে নেই এই সাহিত্য অঙ্গন, এই শিল্পীদের কর্মকাণ্ড। আমরা আজকে গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে তাদের কথাগুলো আমরা শুনবো, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দর্শক, আমি শুরুতে চলে যাচ্ছি, ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন মুনা চৌধুরী, যিনি লেখালেখির সাথে জড়িত, সংবাদ পাঠের সাথে জড়িত, আবৃত্তির সাথে জড়িত এবং উপস্থাপনার সাথে জড়িত, বলতে গেলে সাহিত্যের প্রতিটি শাখায় যার পদচারণা। আমরা তার কাছে যাব। তার আগে আমি জেনে নিচ্ছি যে মুনা চৌধুরী আপা, আপনি কেমন আছেন এবং আপনার ঈদ কেমন কাটবে এবার? মুনাফা, আপনি কি শুনছেন? দর্শক, আমরা চলে যাচ্ছি তাসমিনা বাহাদুর সুরমা। সুরমা, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে এবার ঈদ কেমন কাটলো? আমরা তো সবাই ঘরে। ঈদ আসলে এখানে তো একা একদমই, তো গত বছরও এইভাবেই কেটেছে একা একাই। এবার যেটা হচ্ছে, আমার তো এই ঈদ তো আর এখান তো আর ঈদের ওরকম বন্ধ নাই, ওর মধ্যেই ক্লাস করতে হয়েছে, প্রেজেন্টেশন করতে হয়েছে। তো এখানকার আমার এক বান্ধবী আছে, ইন্দোনেশিয়ান, তো ওরও ঈদ ছিল, আমারও ঈদ ছিল, তো আমরা একসাথে কাজও করেছি, তারপরে একটু খাওয়া দাওয়া করেছি একসাথে, এই আসলে ওরকম ভাবে আর কিছু মানে আর কিছু করা সম্ভব হয়নি। জি, পড়াশোনার পাশাপাশি সঙ্গীত চর্চাটা আসলে আপনি কিভাবে দেখছেন, মানে কেমন কাটছে আপনার এই দিনগুলো? আচ্ছা, সঙ্গীত চর্চাটা বলতে গেলে একটু একটু বড় করে বলতে হয়। আমি ছোটবেলা থেকেই গান করি, গান শিখেছি। আর এখানে আসার পরে আমি জার্মানিতে প্রায় 1.5 বছরের মতো হয় জার্মানিতে এসেছি। এখানে আসার পরে আসলে গান প্র্যাকটিসটা একদমই আমি করতে পারি না, কারণ সময়ের অভাব। আর আরেকটা যেটা আমি আমার হারমোনিয়ামটা নিয়ে আসতে পারিনি এবার, এই জন্যই সমস্যাটা হয়েছে আর কি। তো তারপর আমি যে খালি গলায় একটু গান টান করি, এই আর কি ওরকম। আর এখানে জার্মানির, আমি যে শহরে থাকি এটা হচ্ছে নর্থ সাইড জার্মানি, তো এইখানে বাঙালি কমিউনিটি আছে কিন্তু অত বড় না। আর গানের আসলে ওরকম পরিবেশটা এখানে একটু কম, যেমন বার্লিনে অনেক বেশি। বার্লিনে ওদিক আশেপাশে থাকলে হয়তো ওইভাবে করা যেত, কিন্তু এখানে নিজে নিজে যা একটু করি আর কি। কাউসার ভাই বলতে পারবেন, উনি তো আমাকে অনেকদিন আগে থেকে ছিলেন, তো ওই সময় মানে তখনকার চাইতে এখন আমার আসলে গানের সবকিছুই অনেক খারাপ হয়ে গেছে। আগের মতো আর চর্চার অভাবে আসলে হয় না ওভাবে। তারপরও প্রবাসের মাটিতে বাংলা গান পরিবেশন করা, সাহিত্য চর্চা করা, এটি একটি বড় কঠিন কাজ। আমরা সবাই, বিশেষ করে আমিও প্রবাসী, আমিও জানি। তারপর আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি গান করবেন? আপনার পছন্দের কোনো গান আছে আজকে, নাকি আমাদের পছন্দের গান আপনি শোনাবেন? না, আমার অবশ্যই আপনাদের পছন্দের গান যদি আমার জানা থাকে আমি করার চেষ্টা করবো, আপনারা যদি বলেন। শুরুতে আপনার পছন্দের একটি গান শুনি আমরা। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি আমার খুব পছন্দের শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের একটি গান করছি। এই গানটা আমার অনেক পছন্দের, তো আসলে অনেকদিন গান করা হয় না, সো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আমি চেষ্টা করছি একটি গান করার। জি জি, আমরা আজকের মনে করি এটা ঈদ আড্ডা, আমরা সবাই একটি আড্ডার মতো আছি। আপনি পরিবেশন করেন, আমরা শুনি আপনার গান। অনেক বৃষ্টি ঝরে তুমি যেন
ঠুরুতু আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন ঠুরুতু আমার দু চোখ ভরে তুমি এলে। কত বেদনা বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। কত বেদনা বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে। তাই বাতায়নে ময়ূরের ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। আমি যেন আলোর খেয়াল মনে ভেসে যায় স্বপ্নের দেশে যায়। আমি যেন আলোর খেয়াল মনে ভেসে যায় স্বপ্নের দেশে যায়। কত শিউরে আনন্দ যায় রেখে ডেকে দু বনভূমি থেকে। কত শিউরে আনন্দ যায় রেখে ডেকে দু বনভূমি থেকে। তুমি যেন এক চঞ্চল চঞ্চল খুশির তরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন ঠুরুতু আমার দু চোখ ভরে তুমি এলে। চমৎকার, অত্যন্ত চমৎকার করে গেছেন খালি কণ্ঠে গান। প্রিয় একটি গান, আমার এই গানটি প্রিয়, অনেকবার শুনেছি এই গানটি, মন ছুঁয়ে যাওয়া গান। ধন্যবাদ। আসলে একটা হারমোনিয়াম যদি থাকতো তাহলে একটু মানে না, ভালো তারপরে লাগতো খালি হয়তো কণ্ঠে, শুনতে, কিন্তু খালি না কণ্ঠে খালি কণ্ঠে অনেক সুন্দর করে গান গেয়েছেন। আমরা একটু ভিন্নতা আনি, গানের পর আমরা একটু আবৃত্তিতে চলে যাই। আমাদের সাথে রয়েছেন মুনা চৌধুরী, আবৃত্তিকার, যার আবৃত্তি আমি শুনেছি অনেকবার টেলিভিশনে, এরপরে নিজের বিভিন্ন অনুষ্ঠানে। মুনা আপা, আপনি কি শুনছেন আমাকে? মুনা আপা, দর্শক, আমাদের নেটের সমস্যার কারণে আমরা বারবার আমাদের অতিথির কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছি। তারপর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই যান্ত্রিক ত্রুটির জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। মুনাফা, আপনি কি শুনছেন? মুনাফা, আপনি কি শুনছেন আমাকে? মুনাফা, আপনাকে বারবার কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন আপনি? বুঝতে পারছি না, বারবার লাইনটা কেটে যাচ্ছে। জি জি, কেমন আছেন আপনি? জি, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের শেখরের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা গান শুনলাম, এরপরে আবৃত্তির জন্য অপেক্ষা করছে দর্শক। তো আপনি এবার ঈদ কেমন কাটালেন? আমরা আপনার লাইভ দেখি, আপনার প্রোগ্রাম দেখি, আবৃত্তি শুনি, আপনার অনুষ্ঠান অনেকগুলো আমি দেখেছি।
তো এই করোনার এই পরিস্থিতিতে ঈদ কেমন কাটালেন? একটু আমি জেনে নিচ্ছি, দর্শক একটু জানার জন্য অপেক্ষায় আছে। যে আমাদের শিল্পীরা যারা সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে রাখেন, বিনোদনের জায়গাটা সজীব সতেজ করে রাখেন। তো এবার করোনায় তো সবাই ঘরে। তো আপনি এবারে ঈদটা কেমন কাটলো? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শেখরের খোঁজে আপনার শব্দ কিন্তু শুনতে পাচ্ছি না তো। জি, মাইক্রোফোনটা একটু নিয়ে নেবেন সাথে। জি। প্রথমে এখন শোনা যায়? জি, এখন শোনা যায়। একটু লাউড, একটু স্পিকার একটু বাড়াইলে হয়। হ্যাঁ, জি, জি। কথা বলুন এখন। জি, জি। জি, একটু মুখের কাছে নিয়ে রাখলে হয়তো কথাটা শোনা যাবে ক্লিয়ার। জি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি শেখরের খোঁজে অনলাইন টেলিভিশন থেকে। ধন্যবাদ জানাচ্ছি তুহিন ভাই আপনাকে এবং রেজাউল ইসলাম কাউসার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। এবং প্রশ্ন ছিল যে ঈদ কেমন কাটলো এই করোনার মধ্যে, কিভাবে ঈদটা উদযাপন করেছি। প্রথম প্রথম কথাই হচ্ছে কি যে আমার ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না আপা। আপনার কথাটা আপু আপনি ক্লিয়ার আসতেছে না। জি। মাইক্রোফোনটা খুলে চেষ্টা করেন, মাইক্রোফোনটা খুলে নেন, হয়তো মাইক্রোটা শোনা যাবে। মাইক্রোফোন খুলে এখন শোনা যায়? জি, এখন শোনা যায়। এখন জি, শোনা যায়। এখন শোনা যায়। জি। তুহিন ভাই এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শুনছি। আপনি বলুন এখন। জি। তুহিন ভাই এখন জি, শুনছি এখন বলুন। জি। ঈদ 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 উদযাপনটা যে স্ক্রিন ক্লিয়ার আছে? স্ক্রিন ক্লিয়ার আছে তুহিন ভাই? জি, এখন একটু ক্লিয়ার একটু। স্ক্রিনটা কি ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। তুহিন ভাই? জি, ঠিক আছে, আপনি বলুন। ঠিক আছে। ঠিক আছে, বলুন। ওকে। হ্যাঁ, বলছিলাম যে ঈদ করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে কি করে আমরা ঈদ উদযাপন করেছি, সকলে সেই প্রশ্নটা করেছেন। আমার প্রথমে আমি বলছি যে আমি এই ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এটা আমার জন্য আচ্ছা। অত্যন্ত কি বলবো দুঃখজনক। তো আমার ঈদটা কিরকম কাটতে পারে আপনারা সেটা বুঝতেই পারছেন। আর এটা তো আসলে সম্পূর্ণ আমাদের এই যে এবারের যে আমাদের ঈদ ফেস্টিভ্যাল, এটা তো একদম আমি কি বলবো একদম একটা ভিন্ন একটা আমাদের ঈদ উদযাপন আমরা করেছি সবাই ঘরে বসে থেকে। এবং যারা আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে তারা দূরত্ব মেনটেন করে নিজেদের আইসোলেশনে রেখে একটা সময় পার করছি। মুনাবা, আপনার কথাটা ক্লিয়ার শুনছি না। দুঃখিত। আমি একদম আমি আপনাকে একটু পরে নিয়ে আসছি। আমি কাউসারের কাছে চলে যাচ্ছি। রিয়াজুল্লাহ কাউসার কি আপনি শুনছেন আমাকে? জি, আপনাকে একটু পরে নিয়ে আসছি। কাউসার শুনছেন আমাকে? শুনতে পাচ্ছেন? জি, আপনারটা ক্লিয়ার না পা। আমি আপনাকে একটু পরে নিয়ে আসছি। জি, আমি শুনতে পাচ্ছি। জি। আমি শুনতে পাচ্ছি। কাউসার, আমাদের আপনাকে ধন্যবাদ জি, জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি শেখরের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে। তো আপনি সংবাদ, লেখালেখি, কবিতা আবৃত্তি, বিভিন্ন উপস্থাপনা, জি। গ্রন্থনা, এত কিছু নিয়ে আপনি আসলে এই জায়গাটা কিভাবে আপনি টেকেল দেন এই জগৎটাকে হ্যাঁ, একটু বলবেন? আবার আপনি এখনো শুনতে পাচ্ছেন না? জি, এখন শুনছি আপা। আমাকে কি আপনি শুনতে জি, পান? তুহিন ভাই। আসলে দে- দ- আমি চাচ্ছি মুনাফাকে একা নিয়ে আসতে, একা আসুক বোর্ডে। মুনাফা, আপনি শুনছেন? জি, মুনাফা আমার এখন শুনছেন? প্রশ্নটা আবার শুনতে হবে, আমি শুনতে পাইনি। এখন কি শুনেন? দর্শক, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যান্ত্রিক ত্রুটি। আমাদের সাথে রয়েছেন মুনা চৌধুরী, যিনি আবৃত্তিকার, একজন উপস্থাপিকা। আমরা ফিরে আসবো তার কাছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসারের কাছে। কাউসার, আপনি কি শুনছেন আমাকে? কাউসার, আপনি কি শুনছেন? জি, আমি শুনতে পাচ্ছি তুহিন মাহমুদ। আমি শুনছি জি, জি। আপনাকে।
জি, আপনাকে শেখরের খোঁজ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি লেখালেখি করেন, আবৃত্তি করেন, উপস্থাপনা করেন, গ্রন্থনা করেন, বিভিন্ন মিডিয়াতে আপনাকে দেখি। তো আমার হলো সাহিত্যের প্রায় অঙ্গনে আপনাকে দেখতে পাই। এই বিষয়গুলো আপনি কিভাবে অ্যা একসাথে কাজ করেন? এই বিষয়টা একটু যদি আমাদেরকে জানাতেন আরকি, আমরা জানতে পারতাম। জি। জি, ধন্যবাদ তুহিন মাহমুদ ভাই। আর পাশাপাশি আজকে যেই দুইজন বরেণ্য অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন, একজন অত্যন্ত চমৎকার আবৃত্তিকার এবং উপস্থাপিকা এবং নানান গুণে যিনি গুণান্বিত রাজনীতি ব্যক্তিত্ব, পাশাপাশি মোনা চৌধুরী, মোনা শীতল মোনা, যার নাম আমরা জানি। আর তার সাথে যুক্ত আছেন আমাদের জার্মান থেকে একজন স্টুডেন্ট, আমার অত্যন্ত স্নেহাশী সুরমা, অত্যন্ত চমৎকার গান করে, আমি ওর গানও শুনেছি। দুইজনকেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে শিকড় টিভির এই প্রোগ্রামে দর্শকদের জন্য উপস্থিত হয়েছেন। পাশাপাশি তুহিন মাহমুদ, আপনাকে ব্যক্তিগত পক্ষ থেকে শিকড় টিভি কেও এবং শিকড় টিভির যিনি আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় যিনি ব্যাকগ্রাউন্ড থেকে দায়িত্ব পালন করছেন, জনাব আব্দুল বাসিত দলাই, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দর্শকদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি যেই প্রশ্নটি করেছেন অত্যন্ত চমৎকার তুহিন ভাই। সচরাচর আমি তো আসলে নিউজ নিয়ে কাজ করি, আপনি নিজেও নিউজের মানুষ, তো আমাদেরকে আসলে নিউজেই সবাই প্রশ্ন করে এবং করোনার সময় যে ব্রিফিং গুলো আমরা করেছি সবগুলোই করোনা পরিস্থিতিতে কি অবস্থা, আমাদের কমিউনিটি কেমন আছে, আমাদের সংস্কৃতিটা কিভাবে আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ব্রিফিং এ যাই বা কথা বলি। কিন্তু এই ব্যতিক্রম অনুষ্ঠানটা আসলে আমারও ভালো লাগে যে হৃদয়ের স্পন্দন, আমরা বহির্বিশ্বেও ছোটবেলা থেকে যে সাংস্কৃতিক চর্চা করেছি সেটা কিন্তু বহির্বিশ্বেও আমরা অব্যাহত রেখেছি। সেই প্রত্যয়ই কিন্তু আমাদের পথ চলা এবং লাল সবুজের পতাকা কিন্তু আমরা পথ পথ করে উড়িয়ে বেড়াচ্ছি। এই একটি প্রত্যয়, সেটা হচ্ছে বাংলাদেশের কৃষ্টি সাহিত্য শিল্পকে আমরা নতুন প্রজন্মের মাঝে বহির্বিশ্বে ছড়িয়ে দিতে চাই। সেই প্রত্যয়, সেই সঙ্গত কারণেই আমার এই লেখালেখি, আমার সাহিত্য চর্চা আমি চালিয়ে যাচ্ছি। আমার এই সাংবাদিকতা পেশার মধ্য দিয়েও, শত ব্যস্ততার মধ্যে যতটুকু সময় আমি পাই তারই মধ্যে আমি লেখালেখি চর্চা করে যাচ্ছি, যাতে করে প্রতিটা বছর আমার একটা করে বই বের হয় এবং আমাদের যে প্রজন্ম আছে তারা যেন দেশ বিদেশের একটি সংমিশ্রণে সংস্কৃতিটাকে উপলব্ধি করতে পারে। এমন যেন না হয় যে পাশ্চাত্যের আভিজাত্যে, পাশ্চাত্যের চাকচিক্যে আমাদের প্রজন্ম আমাদের থেকে মানে বিচ্ছিন্ন না হয়, আমাদের সংস্কৃতির যেন বুকে লালন করে, যেমনটি আমরা করছি। আমাদের সংস্কৃতিটা আমরা বুকে লালন করছি, আপনি করছেন, আপনারও অনেক কাজ আমি দেখি। তুহিন মাহমুদ, আপনি চমৎকার লেখেন, আপনার বইও এবার আমি কিনেছি, কিন্তু আমি বই মেলাতে তুহিন ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ আমি কিনেছি এবং স্টারও দিয়েছি, আপনি দেখছেন হয়তোবা। তো বিষয়টা হচ্ছে কি তুহিন ভাই, আমরা, আপনি, আমি, আমরা যারা বহির্বিশ্বে আছি, এই যে মোনা, সুরমা, এত চমৎকার অনেকেই আছেন আমাদের যারা বহির্বিশ্বেও কিন্তু আমরা সাংস্কৃতিক চর্চা করি। শুধু একটি থিম, সেটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতিটাকে, বাংলাদেশের কৃষ্টিটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বা যেন তারাও চর্চা করে, সেই প্রত্যয়ই আমাদের পথ চলা তুহিন ভাই। ধন্যবাদ তুহিন ভাই। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি মুনা চৌধুরীর কাছে। মুনা, আপনি কি শুনছেন আমাকে? এখন কি শুনছেন? দর্শক কিন্তু ওদের আগ্রহে আছে আপনার আবৃত্তি শোনার জন্য। মুনা, শুনছেন আমাকে? মোনা আপু, আপনি কি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন আপনি? এখন আর কিন্তু আপনাদের লাইন বারবার কেটে যাচ্ছে। জি, ধন্যবাদ। আসলে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা কেটে যাচ্ছে। জি, এখন কি আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। এখন কি শুনেন? মোনা আপু, আপনি কি এখন শুনেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু জি, লাইনটা বারবার প্লিজ কাইন্ডলি যদি আমাদের দর্শকদের জন্য আপনার আজকের যে কবিতাটা আপনি কি আবৃত্তি করবেন, আমার দর্শকদেরকে শোনাবেন প্লিজ? হ্যাঁ, অবশ্যই। কেন নয়? আমার আমি তো এটা শেয়ার করেছি, আমি জানি না লাইন থেকে ছুটে যাওয়ার পর আবার সেই শেয়ারটা আছে কিনা, আমি জানি না সিস্টেম গুলো।
আমার আমার প্রথমে আমি তো বললাম যে শিকড়ের ফেলে টেলিভিশনের প্রতি আমার ভালোবাসার প্রতি শুভকামনা জানাচ্ছি। আমার সকল পাঠকদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। এবং এর পরবর্তী এটা আমার প্রথম লাইভ। হ্যাঁ, আমি শুরু করছি আর কি। জি জি, আবৃত্তি শুনবো দর্শক। আছি ভালো। হ্যাঁ, আমি শুরু করে দিলাম, ঠিক আছে? জি জি, শুরু করুন, আমরা শুনবো আপনার। জি, অপেক্ষা আছে, বলুন আপনি। শুরু করছি, হ্যাঁ? জি জি। ওকে। আছি ভালো, যখন খারাপ তখনও ভালো। আজ কষ্ট, গত যা ছিল হর্ষ মিষ্ট। বিলাপ নেই, নেই অশ্রু জল, প্রচন্ড তাপ, অন্তরে অনুভব। বেঁচে থাকা, করে মরা, উত্তম হতে, উত্তম হতে, মায়ের মতো মাটির ঘরে চলে যাওয়া। ইতিহাসের বিষণ্ণ মন খারাপের দিন ঝড় বৃষ্টিতে যায় যায় ভেসে ঘটনা, ঘটনার পালে উঠে ভেসে যায় পুরো ঘর, মহাকালের রানী। তবু তবু হাওয়ায় এবং জলে রেখে যায় জীবনের নমুনা। কেন এখন বেঁচে আছে অদ্ভুত অদ্ভুত ইউনিভার্সের সিন। লাস্টের যে লাইনটুকু, যে অংশটুকু, ইতিহাসের বিষণ্ণ মন খারাপের দিনে ঝড় বৃষ্টিতে যায় ভেসে ঘটনা এবং ইউনিভার্সের সিন, এই লাইনগুলো মাসুদ প্রতীকের। আর আমি যেখানে শেষ করলাম, আছি ভালো, যখন খারাপ তখনও ভালো। আজ কষ্ট, গত যা ছিল হর্ষ মিষ্ট। বিলাপ নেই, নেই অশ্রু জল, প্রচন্ড তাপ, অন্তরে অনুভব। বেঁচে থাকা, করে মরা, উত্তম হতো মায়ের সাথে মাটির ঘরে চলে যায়। এই অংশটুকু আমার। তুহিন ভাই, আমরা আরো বেশি উপভোগ করতে পারতাম। আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য হয়তো দর্শক ভালো করে শুনতে পারেনি। আমরা চেষ্টা করবো আবার আবৃত্তি শোনার জন্য। আপনার কাছে একটি বিষয়, সেটি জানেন যে আমাদের কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবিতা নজরুল ইসলাম নারী কবিতা বলেছেন যে এ বিশ্বে যাহা কিছু সৃষ্টি কল্যাণকার, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যে ছোট্ট একটু উত্তর দিবেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের নারীদের ভূমিকা সম্পর্কে যদি আপনি ছোট্ট একটু মন্তব্য করতেন। মনে হয় আপনার কাছে আমি পরে আসছি, ততক্ষণ আমরা চলে যাচ্ছি আরেকটি আবৃত্তি শোনার জন্য। রিয়াজুল হাসান কাউসার, জি জি। আপনি নারীদের ভূমিকার কথা বলছেন? জি জি। রেজাউল ভাই, আপনি কি আমার আবৃত্তি শুনতে পেয়েছেন? জি শুনেছি, কিন্তু হয়েছে কি অনেক অল্প শব্দ ছিল, আমাদের দর্শক মনে হয় অত একটা চমৎকার করে শুনতে পারেনি।
তা আমি বলবো যে একটু সাউন্ডটা একটু জোরে লাউডলি আমি তো বললে বলছি অথবা যে লাইনটা মাইক্রো, এই যে এখন শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার, হ্যাঁ, মাইক্রোফোন কিন্তু এর আগে কিন্তু এখন, তাহলে আমি এখন রেজা ভাই তাহলে আমি এখন একটা সিলেটি জি, ভাষায় কবিতা বলে ফেলি, হ্যাঁ ঠিক এখন আছে? করে ফেলেন, হ্যাঁ একটা সিলেটি করুন, ভাষায়, এখন করুন, হ্যাঁ সিলেটি ভাষায় একটা কবিতা বলে ফেলি, কারণ আমার হ্যাঁ আমার হ্যাঁ, প্রিয় পাঠকরা যদি শুনতে না পায় আমার তো ভীষণ কষ্ট জি লাগবে। জি অবশ্যই এখন বলেন, হ্যাঁ আচ্ছা, আমি একটা আমরা সিলেটি শুনছি, ভাষায়, আমি কিন্তু এখন বর্তমানে আমি সিলেটে আছি, আমার শ্বশুর বাড়িতে অবস্থান করছি। জি জি সিলেটি ভাষায় একটা কবিতা বলে ফেলছি। আর কবিতার একটু নাম জোরে, এখন বৃষ্টিপাত। কিন্তু শুনছি না, অল্প শুনছি কিন্তু কবিতার একটু আগে ভালো, কবিতার নাম হ্যাঁ বৃষ্টিপাত। ওকে এবার ঠিক এখন আছে, ক্লিয়ার? জি জি ক্লিয়ার, হ্যাঁ, কবিতার নাম বৃষ্টিপাত। বৃষ্টিপাত লিখেছেন আবু তাহের। হ্যাঁ, কিতা হইতাই বলো, কেমনে কিতা হইল, মানুষের গরল মানুষ হইলে থাকতো হাসার দল। কিতা আর হইতাম হও, জগৎ জুড়িয়া মাংস রাখার, মানুষ টুকাইতে মানুষ হাসিয়া, আমি হইলাম বাঁকা। কিছু কি বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল, চমৎকার, কিতা এটা হইতাই বলো, কেমনে কি, এটা হলো কি, আমি একটু বলি, ট্রান্সলেট করি। কিতা হ্যাঁ হইতাই বলো, কেমনে কিতা হইলো, কি বলবো আর বলো, কিভাবে কি হলো, মানুষের ঘরের মানুষ হইলে থাকতো হাসার দল। মানুষের ঘরে যদি মানুষ হতো তাহলে ৭০ দলেই থাকতো। কিতা আর জি হইতাম হও, জগৎ জুড়িয়া মানুষ রাখার, কি আর বলবো, জগৎ জুড়ে মানুষের আকার, মানুষ তুফাইতে মানুষ হাসিয়া, আমি হইলাম মাখার। মানুষ খুঁজতে গিয়ে আজ আমি মাকার হয়ে গেলাম। মানুষ তুফাইতে মানুষ হাসিয়া, আমি হইলাম মাখার। আচ্ছা, অনেক ভালো লাগলো। আসলে আমি মনে করি যে যদি আমার ভালো লাগে, আমি মনে করি আমার দর্শকরাও অনেক আনন্দ পেয়েছেন এবং উপভোগ করেছেন আপনার কবিতা। আপনি যুক্ত থাকুন, আপনার সাথে কথা হয়েছিল, তুহিন মাহমুদ বলেছিল আপনাকে কয়েকটা বিষয়ে, যে এই যে যে নারীদের অর্ধেক নারী অর্ধেক তার নয়, এই যে যে একটা আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে বলে গেছেন, সেই বিষয়টা একটু বলতে চেয়েছিল যে এই নারীর উপলব্ধিটা আপনার কি মত? এই যে কোয়ারেন্টাইন বা করোনা পরিস্থিতিতে নারীরা কিন্তু অনেক কষ্ট করেছে, কারণ বাসায় তার পুরুষটা যখন বাসায় সব সময় থাকে তখন কিন্তু তার অনেক কাজ থাকে, তাই না? তো সেই বিষয়ে আপনি একজন শিল্পী মানুষ হয়ে এত ব্যস্ততার মধ্যেও আপনি কিভাবে আপনার এই কোয়ারেন্টাইন সময়ে আপনার হাজবেন্ডকে সময় দিয়েছেন এবং কিভাবে কেটেছিল আপনার, যদি ছোট্ট করে একটু বলেন। হ্যাঁ, প্রথমেই হচ্ছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই হচ্ছে টম এন্ড জেরি। হ্যাঁ, আমরা দুজনেই টম এন্ড জেরির মতো। তো যেহেতু করোনা ভাইরাসের মধ্যে সে বাসার মধ্যেই ছিল এবং আমিও সবকিছু বন্ধ করে, আমার নিউজ, আমার প্রোগ্রাম, এভরিথিং বন্ধ করে আমি বাসার মধ্যেই, তো টম এন্ড জেরির ওই টম এন্ড জেরির অ্যাকশনটা কিছুটা একটু ছিল, মানে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল, কিন্তু উই এনজয়েড লট। হ্যাঁ, কারণ প্রচুর সময় দেওয়া, যেমন আমার হাজবেন্ডের হাতে রান্না খেয়েছে অনেকটা বছর হয়ে গেল, সে খুব ভালো রান্না করে, ভালো কাবাব বানায়। আহ, ওগুলো এখন আবার খাবার একটা সুযোগ হয়েছে, তাকে কিচেনে ঢুকতে দেখেছি। এবং বাচ্চাদের এটা ছিল তার দিক থেকে, এবং আমার দিক থেকে যেটা হচ্ছে যে আমি খুব দ্রুত রান্না করে ঢুকে দ্রুত আমি কাজ শেষ করে আবার বেরিয়ে যাই, কিচেন জিনিসটা আমার কাছে একেবারে অসহ্য। হ্যাঁ, জি যদিও করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়। এবং যেটা করেছি সেটা হলো যে বাহিরের যে খাবারগুলো যে আমরা কিনে খেতাম, মিষ্টি কিনে খেতাম, আমরা অনেক জি কি বলবো, বার্গার, পিৎজা, এগুলো সবকিছু কিনে খেতাম, এগুলো সবকিছু ঘরে বানিয়ে ফেলেছি। আচ্ছা মানুষ চেষ্টা করলে কি না হয়, যেগুলো আমি বাইরে থেকে হয়তো একটু 1 কেজি মিষ্টি নিয়ে নিলাম, কিন্তু সেই মিষ্টিটাই আমি বানিয়ে ফেলেছি ঘরে। তো এই করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, এটা মানুষের মুখে মুখে, রেজা ভাই, এটা হচ্ছে মানুষের মুখে মুখে। করোনা আমাদেরকে অনেক পজিটিভ শিখিয়েছে। রাইট, যে মানুষটা কখনো ভাবতে পারিনি যে আমি এই জিনিসটা করতে পারবো, সেই মানুষটা কিন্তু সেটা করে দেখিয়ে ফেলেছে। হ্যাঁ,
তো আর যেটা মেইন একটা প্রশ্ন, যদি আমি খুব গম্ভীরভাবে প্রশ্নটার উত্তর দিই, আমি খুব মজা করে উত্তরটা দিলাম যে করোনাতে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম কিভাবে কাটিয়েছি, হাজবেন্ডের সাথে কিভাবে কাটিয়েছি, বাচ্চাদের সাথে কিভাবে কাটিয়েছি, আমি খুব মজা করে উত্তরটা দিলাম। এখন জি, যদি একটু ভাব গাম্ভীর্য নিয়ে আমি বলি যে নারীদের কি ভূমিকা ছিল। আমরা নারীদের আরেকটু ক্লোজ আপ, ভূমিকা আরেকটু তো জোরে বললে মনে হয় আমাদের দর্শকরা শুনতে পছন্দ করতো। একটু জোরে, হ্যাঁ, একটু শব্দটা অল্প হচ্ছে, এত এখন সুন্দর এখন কথা। ক্লিয়ার, এখন হ্যাঁ, শোনা রাইট, যাচ্ছে? এখন ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। বলছিলাম এতক্ষণ আমি এতক্ষণ খুব মজা করে আমি করোনা এই কোভিড-19 এ আমরা যে ঘরে আটকে আছি সেটা অত্যন্ত মজা করে আমি উত্তর দিচ্ছিলাম। জি, কিন্তু এখন যদি আমাকে মানে খুব গাম্ভীর্য নিয়ে যে প্রশ্নটা যদি করেছে যে নারীদের ভূমিকা কি এই কোভিড-19 এর মধ্যে, তাহলে জি, আমি কি বলবো আর কি। এবং কবি হুম, নজরুলের সেই বিখ্যাত লাইন এনে জি, যেটা বললেন তুহিন ভাই, অর্ধেক তার করিয়াছে নরক, অর্ধেক তার নারী। হ্যাঁ? তো এটা একেবারেই সত্য কথা। এখন আমি খুব ভাবগম্ভীর্য নিয়ে প্রশ্নের উত্তরটা দিচ্ছি। কথাটা তো সত্যি, কিন্তু এটার জন্য কোভিড-19 কে আনবার কিছু নাই। এটা যুগ যুগ ধরে জিনিসটা আছে। এটা এটা একেবারে চিরচরিত একটা নিয়ম। এটা এটা সবসময় এটা মানতেই হবে। পুরুষদের সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নারীরা চলছি, এবং নারীরা যে কতটুকু এগিয়ে গেছেন, এবং এটার জন্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত কত বড় আমাদের জন্য দরজা খুলে দিয়েছেন, এটা নিশ্চয়ই রাইট, আপনি আরো বেশি ভালো জানবেন, কারণ আপনি সাংবাদিক হিসেবে কাজ কাজ করছেন এবং ইতালির আপনি প্রেস ক্লাবের সেক্রেটারি। সুতরাং আমরা যে সুযোগটা পাচ্ছি, আমরা যে ভয়েস রেজ করতে পারছি, সেখানে কিন্তু আমরা একা একটা মানুষ কিন্তু সেই জিনিসটা আমরা করতে পারি। আমার প্ল্যাটফর্ম থেকে আমাকে সেটা করতে হলো, আমার ব্যাক সাইডে যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, জি, তাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে। সেই জি, সাপোর্টটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের করে দিয়েছেন, এবং আমাদের যারা মন্ত্রী মহোদয় আছেন এবং আমাদের যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন, তারা কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, এবং অনেক অনেক আমাদের কাজের যে আমাদের জি, পথ, সে পথগুলোর জন্য কিন্তু আমাদের পথটা অনেক মসৃণ করে দিয়েছে। জি, সুতরাং জি, নারীদের ধন্যবাদ। ভূমিকা শুধু কোভিড-19 এ নয়, নারীরা সব জায়গায় ভূমিকা রাখছে। রাইট, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নারী, আমরা অবশ্যই নারীদেরকে বলবো যে তারা অনেক এগিয়ে গেছে এই মুহূর্তে। বাংলাদেশের নারীরা অবশ্যই আমি সেলুট জানাই সেই সব এবং নারীদেরকে এই যারা নারীরা এগিয়ে গেছে। এগিয়ে গেছেন। জি, রেজা ভাই আরেকটা কথা, রেজা ভাই একটু 1 মিনিট, আমি কথাটার ফিনিশিং দিয়ে নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে নারীরা যে এগিয়ে গিয়েছে, সেখানেও সেই একই কথা চলে আসছে, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কিন্তু এখানে পেছনে আরো হাজারটা পুরুষ মানুষ আছে। আমি তাদেরকেও সেলুট জানাচ্ছি, যারা কিনা নারীদেরকে এগিয়ে নেবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা না হলে কিন্তু সম্ভব হতো না। কারণ এটা স্বীকার করতেই হয় যে পুরুষতান্ত্রিক সমাজে আমরা এখনো আছি। আহ, কিন্তু নারীদের যে একটা ভূমিকা আছে, শক্তি আছে, সেটা কিন্তু অনস্বীকার্য নয়। সে জিনিসটা পুরুষরা অবশ্যই। কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে যথেষ্ট মানসিকভাবে এবং কর্মক্ষেত্রেও সহযোগিতা করছে। সেজন্য আপনাদেরকে জি, সেলুট আমি জানাচ্ছি। একটা প্রশ্ন করতে চাই যে এই সাংস্কৃতিক জগতে কিভাবে এলেন? ছোটবেলা থেকেই কি সাহিত্য চর্চা করার ইচ্ছে ছিল, বা কোন মাধ্যমে বা কি ইচ্ছা করে আপনি এই জগতে এলেন? যদি ছোট্ট করে একটু, বা কার অনুপ্রেরণায় আর কি। না, আমার প্রথম পেশা, আমার আমাকে পেশা ছিল শুনতে পাচ্ছেন? শিক্ষকতা। হ্যাঁ, আমার পেশা ছিল শিক্ষকতা। আমি 13 বছর জি, শিক্ষকতা আচ্ছা, করেছি আচ্ছা, সিলেট ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে। তবে প্রথমে আমি বেস্ট এক্সেলেন্সে ছিলাম। আমি একটু জোরে আমি বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আমি যখন ইউনিভার্সিটিতে মোনা, আমরা শুনতে, ঢুকলাম, জি, তখন একটু থেকেই জোরে। লেখার আগ্রহটা হুম। খুব বেশি ছিল আমার। লিখতাম, কিন্তু কখনো যে আমি বই প্রকাশ করব। আমাকে শোনা যাচ্ছে তো? আমাকে শোনা যাচ্ছে?
জি, আপনাকে শুনছি, তবে আপনার ক্লিয়ার শুনছি না। দর্শক দুঃখিত, আপনাদের কাছে বারবার ভাই আমরা আমাকে শোনা যাচ্ছে? মোনা আপু, আপনি যদি আপনার মাইক্রোফোনটা খুলে ফেলেন, দেখেন তো খুলে জি ফেলে। এখন শুনছি, বললাম জি এখন শোনা হ্যাঁ, যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে বলুন। এখন? জি জি শুনছি, বলুন। হ্যাঁ, জোরে বলছি, অনেক জোরে কথা বলছি, আমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। হুম, এনিওয়ে, আহ, আমি আসলে আমি কখনোই ভাবি নাই হ্যাঁ যে আমি শুনছি। কখনো মিডিয়াতে কাজ করব, আমি এটা কখনোই ভাবি নাই। কিন্তু ওই যে লিখতাম, আচ্ছা সেই মোনা, লেখাটা আপনি কিন্তু যুক্ত থাকুন। সেই দ- লেখাটা কিন্তু এই যে ফেসবুকের মাধ্যমে কিন্তু আমি টুকটুক করে একটু লিখতাম। সেখান থেকে আহ, উম, একজন আহ, আহ, মুনা, আপনি সংযুক্ত হ্যাঁ থাকুন হ্যাঁ, ওখানেই আমাদের আছি সাথে, আমি, আমি লিখতে আবার আসবো লিখতে আপনার কাছে। আমি আমি কখনো ভাবিনি আমি এই জগতে আসব, লেখার জগতে আসব। কিন্তু আমার লিখতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে, সেখান থেকে আসলে আসা। আর ভেতরে হয়তো বা একটা সুপ্ত বাসনা ছিল, সেই সুপ্ত বাসনাটা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমার সৌভাগ্য, আমার ভাগ্য ভালো যে আমি তাদের পেয়েছি, এবং আমার এই যাত্রাটাকে আরো স্মুথ করতে এবং এগিয়ে নিতে তারা আমাকে সহযোগিতা করেছে। যার জন্য আমি আজকে এভাবে কাজ করে দিতে পারছি। এবং যে জিনিসটা যে বলছি যে যে টম এন্ড জেরি, হ্যাঁ, আমি বলছিলাম যে টম এন্ড জেরি হাজবেন্ড ওয়াইফের কথা বলছিলাম, যে কোভিড-19 আমরা কিভাবে আমাদের সংসারের মধ্যে মানে এই যে পুরুষ মানুষকে সর্বক্ষণিক চোখের সামনে দেখা কিভাবে হজম করছি, কিভাবে একসাথে ছিলাম। তো এটা হচ্ছে কি যে আমার হাজবেন্ডের একটা বিশাল বড় ভূমিকা আছে। সে সে আমাকে অনেক তাকে উৎসাহ দিত, এবং বিশেষ অনেক কাজ করতে আমার এই লেখার অনেক বিষয়ে সে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। এবং আবৃত্তির ক্ষেত্রেও কিন্তু মানুষটা আমাকে যতটুকু পেরেছেন সাহায্য সহযোগিতা করেছেন, পথ দেখিয়েছেন, সাথে ছিলেন, এখনো আছে। ধন্যবাদ মুনা, আমি আবার আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সুরমার কাছে। সুরমা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি জার্মানিতে কতদিন আছেন? আমি জার্মানিতে 1.5 বছর, 1.5 বছরের কিছু বেশি সময় হলো। হ্যাঁ। ওখানে তো দোয়েজ ভাষা, এই ভাষাটা কি বুঝেন? মানে কতটুকু আয়ত্ত করতে পেরেছেন? করতে পেরেছি, এখন কাজ চালাতে পারি আর কি। আগে কোথাও গেলে আর এখন মনে করেন যে আটকাই না ওরকম। জি, মানে বুঝি, অনেক কিছু বুঝি, তাই। কিন্তু সব বলতে মানে একটু একটু পারি আর কি, বলতে পারি, মানে বুঝাইতে পারি, কিন্তু জি, ওইভাবে পারি না আর কি, তবে বুঝি। বুঝি। আমাদের যে বাঙালি আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের ভিতরে যে একটা আন্তরিকতা এবং জার্মানির যে কালচার, সেই কালচারটা এবং আমাদের বাঙালি কালচার, এই দুটার সাথে আপনি মানে বিষয়টা যদি আপনার ভিতরে কিভাবে অনুপ্রাণিত হয়, মানে কিভাবে আপনাকে নড়া দেয় এই জায়গাটা, যদি ছোট্ট করে বলতেন। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ, এভাবে বলতে গেলে জার্মানরা অনেক বেশি ইমোশনাল না আমাদের মতো আর কি। জার্মানরা অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং জি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে একটু রুড ওরা। মানে আমরা যেরকম ফ্যামিলির মধ্যে যেমন ছোটবেলা থেকে বড় হয়েছে যে একজন আরেকজনকে হেল্প করা, দেখা জি, যায় যে বাবা মা বিশেষ করে যেমন আমাদেরকে আম্মু কোনো কাজ করতে দেয়নি, বা মানে এই জিনিসগুলো আমাদের মধ্যে, আমরা বড়দের জন্য একটু বেশি কেয়ারিং রেসপেক্ট থাকি। করি, সম্মান করি, হ্যাঁ হ্যাঁ, ওরাও ছোটদেরকে আছে। ছেন্ন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাও আছে, কিন্তু ওরা একটু প্র্যাকটিক্যাল অনেক, এবং বাস্তববাদী বেশি। বাস্তববাদী বেশি। যেমন নিজের কাজ ওরা সবসময় নিজেরাই করতে পছন্দ করে। এবং তা- আরেকটা জিনিস, যেমন আমি দু একটা এক্সাম্পল বললে বুঝতে পারবেন, যেমন ক্লাসে আমার ক্লাসে কিছু জার্মান আছে, তো ওদেরকে জি, কিছু জিজ্ঞাসা করলে ওরা বলে তুমি গুগল করো, তুমি গুগল করলেই তুমি জানতে পারবে। তো এটা আসলে কাইন্ড অফ, আমি ওইভাবে, এটা মানে খারাপ না, একদিক দিয়ে ভালো, আপনি নিজে নিজে যদি সবকিছু করতে পারেন, শিখতে পারেন, এটা আপনার জন্য ভালো। কিন্তু অনেক দেখা যায় প্রথম প্রথম একটু খারাপ লাগতো যে কেমন একটা জিনিস জিজ্ঞাসা করলাম বা কিছু একটা হুট করে না করে দিল, বাট আসলে এটাই ওদের কালচার, আর আমাদের কালচারটা হচ্ছে ডিফারেন্ট। তো আমরা সেই হেল্প করি, হেল্পফুল বেশি হ্যাঁ আমাদের, হ্যাঁ, ওরাও হেল্প করে, কিন্তু ওরা কিন্তু দেখা যাবে ধরনটা যে ভিন্ন। আমাদের ধরনটা ধরনটা ভিন্ন। হয়তো ধরনটা ভিন্ন। হুম, আমরা হয়তো কাউকে হেল্প করবো এবং নিজের হাতে করে দিব জিনিসটা, কিন্তু ওরা বলে যে হ্যাঁ এইভাবে এখানে যাও, তুমি এটা করতে পারবে, এইরকম আর কি।
তো একটু ডিফারেন্ট। এখন তবে এখনকার ইয়াং জেনারেশন যারা এরা একটু বয়স্কদের চাইতে ডিফারেন্ট এখানে জার্মানি, মানে বয়স্করা একটু মানে অনেক যাদের বয়স 50 আপ জি 60 আপ এরা একটু হুম একটু বেশি কড়া টাইপের, কিন্তু আবার এখনকার জেনারেশনরা মোটামুটি মানে ফ্লেক্সিবল। হুম সুরমা, আপনার কাছে আসবো আমি, জি আপনার আবৃত্তি শুনবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি একটু রিয়াজুল ইসলাম কাউসারের কাছে। কাউসার, জি শুনছেন আপনি? আমরা শুনছিলাম মুনা জি, আমি চৌধুরীর শুনছি। আবৃত্তি। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দর্শককে ওইভাবে শোনাতে পারিনি, এজন্য দুঃখিত। আমরা অনেক কথা ছিল আমাদের এই সাহিত্য নিয়ে, বিশেষ করে সুরমা রয়েছেন জার্মানিতে, তার ভাষা, ওখানে বাংলা ভাষাটা কিভাবে চলছে, তাদের সাথে কি ম্যাচ করছে, আমাদের বাংলা সংস্কৃতি জার্মানি সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। এ বিষয় নিয়ে আলাপ করছিলাম। এরপর আমরা আবৃত্তি শুনবো। তার আগে আপনার কাছে চলে যাচ্ছি যে আপনি কোন ধরনের আবৃত্তি পছন্দ করেন? আপনি লেখেন, কবিতা নিজে লেখেন, সেক্ষেত্রে আবৃত্তির কোন ধরনের আবৃত্তি আপনি পছন্দ করেন? আসলে আমি সবচেয়ে বেশি পছন্দ করি হলো দেশাত্মক বোধ এবং মুক্তিযুদ্ধের ইতিকথা, এবং দেশের যে একটা মাটির যে একটা টান, মাটি নিয়ে যে আমার ভাবনা, যে মাটির একটা ঘ্রাণ এবং আমার যে শিকড়, সেইটাকে নিয়ে আমি বেশি কাজ করি। আর পাশাপাশি আমি চাই আমার প্রত্যেকটা লেখনীতে একটা থিম আছে, যেটা আমি চাই যে আমার এই শিকড়ের দিকে সবাই ধাবমান থাকুক, যেন আমার এই মুক্তিযুদ্ধকে কেউ ভুলে না যায়, সবাই যেন বুকে লালন করে যে লক্ষ শহীদের যে লাল টকবগে রক্ত কালো পিচ ঢালা রাজপথে যেভাবে ঝরিয়ে দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে, বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে দেশের স্বাধীনতা কামী মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, সেই যে একটা আমাদের রক্তের যে একটা দাম, সেই দামটুকু আমি তো তখন জন্ম হইনি, কিন্তু সেই দামটা আমি দিতে চাই, জি, মূল্যায়নটা তাহলে করতে চাই। কবিতাটা, এই এই আজকের একটা কবিতা, আজকে আমরা আপনার মধ্যে একটি কবিতা শুনতে চাচ্ছি যে আপনি কোন ধরনের কবিতা আবৃত্তি করবেন। জি বোঝা যাচ্ছে নিশ্চয়ই আপনি জি একটি তবে দেশপ্রেমের একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছেন আপনি। আমি আমাকে আজকে যদি একটু তাহলে শোনাতেন আর কি অংশ বিশেষ। জি আমি চাচ্ছিলাম প্রথমেই একটি দেশ নিয়েই আমি করতে চাই, এরপরে আমি একটা প্রেমের কবিতাও শোনাবো আজকে। প্রেমের কবিতাও আমার খুব ভালো জি, লাগে। ছোট্ট করে যদি আমাদের একটু অংশ বিশেষ শোনান। জি জি আমি প্রথমেই বাংলাদেশ নামের একটা কবিতা লিখেছিলাম, আমার নীলকষ্ট বইতে এটা আছে, আমি সেটাই একটু পাঠ করি আপনার মতো। এখানে 2-3 জন গুণী আপনারা শিল্পী, আপনি নিজেও একজন আবৃত্তিকার, নাট্য ব্যক্তিত্ব, তো আপনাদের সামনে আবৃত্তি করব এটা আমার মনে হয় যে সংকোচ, আমি পাঠ করি সেটাই ভালো হয়। জি, তো পাঠ আবৃত্তি সবাই এখানে চেষ্টা। যে আমার কবিতার নাম হচ্ছে বাংলাদেশ, এটা আমারই লেখা। আমি আর জানতে চাই না বাংলা মায়ের সকরুণ ইতিহাস, আমি আর শুনতে চাই না মুক্তিযুদ্ধের কথা, শুনতে চাই না বিধবার হাহাকার, শুনতে চাই না বন্দুক রাইফেলের ঝংকার ঝনঝনানি, দেখতে চাই না জলপাই রঙের ট্যাঙ্ক, দেখতে চাই না পথে প্রান্তরে পড়ে থাকা উলঙ্গ মানুষের বিভৎস লাশ। আমি আর মৃত্যু চাই না, আমি আর অন্ধকার চাই না, আমি আলো চাই, আমি জীবন চাই, আমি ভালোবাসা চাই, আমি মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচতে চাই, আমি চাই সদ্য শিশির সিক্ত একটি পবিত্র পুষ্প, আমি ভুলে যেতে চাই সেই ৭১-এর জঘন্য দিনের কথা, যেদিন ওরা আমার নববধূকে বাসর ঘর থেকে নিয়ে গিয়েছিল আর সম্ভ্রম হানি করেছিল আমারই চোখের সামনে। আমি সেই দিনকে ভুলতে চাই, যেদিন চোখে ছিল অশ্রু আর হাতে ছিল অস্ত্র। আমি সেই দিনের কথা বলছি, যেদিন স্বাধীন করেছিলাম এই দেশকে। ভেবেছিলাম হয়তো আর কোনো নারী লাঞ্ছিত হবে না এই আশায়, অথচ আজও নারী লাঞ্ছিত, আজও অধিকার হরণ হচ্ছে। এরই নাম কি তবে বাংলাদেশ? এরই নাম কি তবে বিজয়? এরই জন্য কি
এনেছিলাম স্বাধীনতা, এই কি আমাদের বাংলাদেশ, এই কি আমাদের স্বাধীনতা। ধন্যবাদ তুহিন ভাই আপনাকে। ধন্যবাদ রিয়াজুল কাউসার, অসংখ্য ধন্যবাদ। দেশপ্রেমের কথাগুলো ফুটে উঠেছে। আমাদের আহ, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলা, সেই স্বাধীন বাংলার পতাকার মাঝে লাল সবুজের যে চিত্রটি, সেই চিত্রটি আমাদের আপনার কবিতায় ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের শেখরের খোঁজ অনুষ্ঠানে। আমাদের সাথে রয়েছেন জার্মানি থেকে একজন স্টুডেন্ট, যিনি কণ্ঠশিল্পী, গান শুনিয়েছেন, আমরা গান শুনবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থেকে মুনা চৌধুরী, যিনি আবৃত্তি আবৃত্তি এবং একজন উপস্থাপিকা, অর্থাৎ সাহিত্যের প্রত্যেকটি শাখায় দক্ষতা শুনবেন। এবং আমাদের সাথে আছেন কাউসার, শুনবেন। দর্শক, আমি এই মুহূর্তে একটু কথা বলে নিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের জুন মাস, গত মাস ছিল মে মাস, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং আমাদের কবি গুরু সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল। কিন্তু আমাদের এই করোনা পরিস্থিতির বিভিন্ন কারণে আমরা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আমি ছোট্ট একটি দুটি লাইন শোনাবো আপনাদের। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে কবিগুরু সম্রাট লিখেছিলেন যে তিনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তার গান, তার কবিতা কি মানুষ পাঠক মনে রাখবে? সেই আবেগ তিনি বলেছিলেন। আমরা কি আসলে 100 বছর পরে কি আমরা কি রবীন্দ্রনাথকে ভুলে গেছি? আমরা কি তার সাহিত্য, তার গানকে আমরা ভুলে গেছি? অবশ্যই না। আমরা কিন্তু আজও আমাদের বাংলা সাহিত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের যে ভান্ডার, সেই ভান্ডার কিন্তু এখন আর প্রাচুর্য। আমরা সেই তার সাহিত্য, তার গান, তার আবৃত্তি শুনে কিন্তু আমরা প্রসারিত হচ্ছে সাহিত্যের অঙ্গনে। ঠিক সেই সময়, যে সময় কবিতাটি লিখেছিলেন 1400 সাল, কবিতায় কাজী নজরুল ইসলাম উত্তর দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি দুটি কথা শোনাচ্ছি। তিনি লিখেছিলেন, সেই সময় বর্তমান হয়ে অতীত থেকে নিয়ে এসেছিলেন। তিনি লিখেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্নের জবাব বলেছিলেন যে, আজি হতে 100 বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে, আজি হতে 100 বর্ষ আগে। ধ্যানিগো রহস্য দুলাল উতরি ঘুমটাকানি তোমার আখের আগে, কবে এলে সুদূর আড়াল বাতায়ন খুলি, হে গোপন হে স্বপনচারী, এসেছিলে বসন্তের গন্ধবহ সাথে, 100 বর্ষ পরে যথা তোমার কবিতাখানি পড়িতেছি রাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উত্তর, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন যে, আমরা কিন্তু তোমাকে ভুলিনি, তোমার গান, তোমার কবিতা এখনো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে, প্রবাহিত করে। দর্শক, আমরা আমাদের আজকের এই শেখরের খোঁজ অনুষ্ঠানের মূল বিষয়গুলো, আমাদের যারা প্রবাসী যারা রয়েছে, আমরা যারা বাংলাদেশি রয়েছি, আমাদের ভাষা, বাংলা ভাষাকে যেন আমরা ভুলে যাই। বহু রক্তের বিনিময় অর্জিত আমাদের লাল সবুজের পতাকা, সেই পতাকা যেন সমুন্নত থাকে, সে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানটা সাজাই। আজকের এই অনুষ্ঠানটা শিল্প এবং সাহিত্য, এখানে কবিতা, গানের মাধ্যমে। দর্শক, আমি এই মুহূর্তে চলে যাব জার্মানিতে। জার্মানিতে সুরমা রয়েছেন, গান শুনেছি সুরমার কাছে। সুরমা একজন স্টুডেন্ট, পড়াশোনা করতে এসেছেন, তারপরে কিন্তু তিনি এই বাংলা চর্চাকে অব্যাহত রেখেছেন। সুরমা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি আমাদের আরেকটি ছোট্ট একটু গান শোনাবেন। এখন দর্শক শুনতে চাচ্ছে এবং অনেক কিছু জানার আছে। এই বিষয়গুলো আমরা আরেকটি অনুষ্ঠানে আপনার কাছ থেকে জানবো, কিন্তু আজকে যেহেতু গান ও আবৃত্তির অনুষ্ঠান, আমরা একটু গানই শুনি আপনার কাছে। এখন কি গান শুনতে পারি আমরা আপনার কাছ থেকে? আচ্ছা, আমি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে বলতে পারেন। আমি আধুনিক গান করি একটা এখন, নাকি যদি রবীন্দ্র নজরুল যদি জানা থাকে তাহলে বেশি ভালো হয়। নজরুল সঙ্গীত জানেন? অন্য ওই রুমে পড়তে পারলে কোনো জি, নজরুল সঙ্গীত কি পারেন? নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত, জি। নজরুল সঙ্গীত একটা গাছ আছে, আকাশে আজ ছড়িয়ে দিও আমার গানের মালা গো, আমার গানের সুর কুড়িয়ে তুমি নিও। আচ্ছা, এটা তো জানি, আসলে অনেক গাওয়া হয়তো যখন মানে অনেক আগে, এখন পুরাটা হয়তো খেয়াল নেই। অংশ বিশেষ শুনি আমরা, অল্প একটু শোনায়। হ্যাঁ, অংশ বিশেষ, জি, ঠিক আছে। আচ্ছা, অংশ বিশেষ। মুনা আপার মাইক্রোফোনটা মনে একটু মিউট করতে হবে, কারণ অনেক আওয়াজ আসতেছে।
আমি আহ, রেজা ভাইয়ের কবিতাটাও আমি শুনতে পাইনি। এখন ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে। আমরা সুন্দর কাছ থেকে একটি নজরুল। এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, আমি আমি 4 লাইন শোনাচ্ছি ভাইয়া, ঠিক আছে? জি জি, আকাশে না আজকে আমার এখন মনে ঠিক হয় আছে? সবাই মাইক্রোফোনটা মিউট করে হ্যাঁ রাখলে হ্যাঁ ভালো হয়। জি হ্যাঁ। জি, তুহিন ভাই, সবাই সুমা মাইক্রোফোনটা সুমা অফ করে বলো। দেন। হ্যাঁ, জি আপু, আমরা সবাই মাইক্রোফোন মিউট করে রাখি, শুধু শূন্য থাকুক। জি। আপু বলছিলাম যে আপনি মাইক্রোফোনটা মিউট করলে মনে হয় ভালো হতো, আওয়াজ মানে মুনা আপা, আপনার মাইক্রোফোনটা একটু মিউট এখন করেন একটা প্লিজ। কবিতা হবে নাকি গান হবে, কোনটা? গান হবে, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করেন, গান হবে এখন। আকাশে আজ ছড়িয়ে দিও আমার গানের মালা গো, আমার গানের সুর কুড়িয়ে তুমি নিও। এই 4 লাইন শুনতে পাচ্ছি। হুম। আহ, ঠিক আছে। হ্যাঁ, শোনা। আকাশে আজ ছড়িয়ে দিলা প্রিয় আমার কথা, বলবো আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি আমি মিউট করেছি। আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথা, বলবো আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব খুব সুন্দর হয়েছে খালি গলায়, এতটা ভালো ধন্যবাদ লেগেছে ভাইয়া। তা বলার মতো না। আমরা তো এই নজরুলের শুনলাম, দুলাল কি রবীন্দ্রনাথ শোনাতে পারবেন? জি গ্রাম জি, ছাড়া ওই অবশ্যই। রাঙ্গামাটি, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ। আচ্ছা, ভাইয়া সব ছোটবেলায় যেসব গান শিখছি ওগুলা শুনতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমিও গ্রাম ছাড়া। উম, উম, আচ্ছা ভাইয়া আপনি তাহলে আমাকে, আমারও পড়ানো যাহা চায় জি। হ্যাঁ এটা এটা থাকবে। শোনাতে, আমি গ্রাম ছাড়াটা শোনাচ্ছি আপনাকে একটু পরে, মানে আচ্ছা ঠিক আছে, আপনারা যখন অন্য একটু কথা বলবেন তখন আমি একটু জাস্ট 4টা লাইন আচ্ছা তখন ঠিক আছে, দেখে আপনাকে পরে শোনাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি ঠিক আছে, ঠিক আছে, কাউসার ভাই শুনতে যাচ্ছে, আমারও পড়ানো যাচ্ছে, এইটা আমি একটু একটু শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়।
অপূর্ব অপূর্ব মানে আমি আসলে খালি গলায় এত সুন্দর গেয়েছেন তা বলার মতো না। বিদেশের মাটিতে এরপরে চর্চা রেখেছেন, এটাই বড় বিষয়। সুন্দর হয়েছে, চমৎকার। ধন্যবাদ ভাই। আমি জানিও আমি ঠিক মতো গাইতে পারিনি, কারণ রবীন্দ্রসঙ্গীত অনেক গানের ভিতরে আমি গানের মধ্যে হারিয়ে গেছিলাম। জি তুহিন ভাই, আপনি তো গানের হারিয়ে গেছেন, তো আমিও হারিয়ে যেতে চাচ্ছি ওই গ্রামের মধ্যে। তো গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গানটা যদি একটু বলতেন। না, বলবে আচ্ছা বলবো আমি। জি শোনাবো একটু। আবার একটা গ্যাপে যখন আসবো তখন আচ্ছা ঠিক আছে, আমি একটা আবৃত্তি করে ফেলি এর ফাঁকে। আচ্ছা আমি যে কি জানি নজরুলের মতো বলতে হয়, পুরা চোখের জল ফুরে না, কেমন করে আসবে ঘুম, মনে পড়ে শুধু তোমার পাতাল, গভীর মাতাল ঝুম, কেমন করে আসবে ঘুম। আমাদের করোনার ভিতরে আসলে ঘুম আসার মতো না, আমরা এই গান আর কবিতার মাধ্যমে আমরা দেখতে চাই। আমাদের সবচেয়ে আসলে দুঃখের বিষয়, আজকে আমাদের মুনা ছিল সাথে, আমরা তার আবৃত্তি শুনতে চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই নেটের দুর্বলতার কারণে কি আমরা বারবার মুনাকে হারিয়ে ফেলছি। মুনা কিন্তু অনেক চমৎকার করে আবৃত্তি করে, আমি অনেক আবৃত্তি শুনেছি মুনার। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের এই প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠানগুলো চলবে, আমাদের কবি সাহিত্যিক শিল্পীদের নিয়ে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন। আপনাদের কাছে আরো একটি মেসেজ দিচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রবাস প্রজন্মের ছেলেমেয়েরা আছে, তাদেরকে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এ বিষয় নিয়ে আমরা চর্চা করতে চাই। আপনাদের ছেলে মেয়েকে নিয়েও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারে, তাদের মাধ্যমে আমরা আবৃত্তি, তারপরে গল্প, মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাচ্ছি, তাদের বাংলা ভাষা কি, 7ই মার্চ কি, 26শে মার্চ কি, 16ই ডিসেম্বর কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে। দর্শক আমি এই মুহূর্তে চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার। কাউসার, আপনি বলছিলেন যে একটি রোমান্টিক কবিতা শোনাবেন, আপনি কি প্রস্তুত? ছোট্ট করে যদি আমাদের আপনার আসলে রোমান্টিক কিনা জানি না। আচ্ছা না, একটি আচ্ছা রোমান্টিক একটু আছে, রোমান্টিক ওইটা 4 লাইন শোনাবো। বাট আরেকটি কবিতা আমার খুব ইচ্ছা করছে, একটু ডিপ আর কি। এটা 4 লাইন, এটা 8-10 লাইন হবে, কিন্তু একটু ইচ্ছা করছে এটি আজকে পড়ার জন্য। আজকে তো ছোট করে একটু শোনাতে হবে, গান শুনবো। কবিতাগুলো সব ছোটই। জি 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 অবশ্যই। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে চরম ঘৃণা। আমারই লেখা, চরম ঘৃণা। আজ আমার সব শেষ, স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আজ। রাত জেগে আকাশ দেখা, বসে বসে তারা গোনা, বুঝি আর হলো না। আশাগুলো ছেয়ে গেছে নিরাশার ভিড়ে, কলিগুলো হবে ফুল, অথচ ঝরে গেল কলি থেকেই। আজ যে নবজাতক ভূমিষ্ঠ হয়েছে, সে তো নিষ্পাপ, চির অম্লান। সবাই ভুলের ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়, শুধরে নেয় জীবনের অসুন্দর গুলো। আমার কেবলই নেই কেন ক্ষমা? অপরাধ না করেও কেন অপরাধী শাস্তি হলো আমায়? কেন শাড়ির আঁচলে আড়াল করে রাখো ধর্ষকের বিভৎস চেহারা? কি করে ভুলে যাও তুমি ভাস্কর্যের দ্বারে লুটে নিয়েছিল সম্ভ্রম তোমায় বিবস্ত্র করে? সেই শকুনটাকে বুকে জড়িয়ে নিলে কেমন করে? তোমার রক্ত কণিকায় ধর্ষিতা নাম দিলে লিখে, যে দিল নাম তাকে তুমি কেমন করে করলে নারী? ঠিক ধিক তোমায়, তুমি নারী নও, তুমি নারী জাতের কলঙ্ক করেছো। তোমার নারী বলাও পাপ। অথচ নারী তো অন্য জিনিস, অন্য রকম। নারী তো মা। মার মাতৃত্বই আলাদা, মমতা আলাদা, স্নিগ্ধ কোমল তার হৃদয়। কিন্তু তোমার তো সে হৃদয় নেই। তুমি ওদের মতোই কোনো চিল বা শকুন। তাই তোমায় ঘৃণা, চরম ঘৃণা, চরম ঘৃণা, শুধুই তোমায়। ধন্যবাদ তুহিন ভাই। আর বলেছিলেন যে রোমান্টিক 2টা লাইন বলবো, জাস্ট 4টা লাইন, সরি। ঘৃণা কি বিশেষ কারোর জন্য ঘৃণা, নাকি মুক্তিযুদ্ধের? এগুলো তো তুহিন ভাই
আসলে কি লেখালেখি যারা সাহিত্য অঙ্গনে চর্চা করেন, আপনি নিজেও সবই কি আপনার নিজের লাইফেই প্রেমের কথা, সবই কি আপনার নিজের লাইফের ঘটনা? কিছু কিছু যাক আমরা বাহ্যিক মানুষের, জি জি হৃদয় খুঁড়ে খুঁড়ে ভেতরের জিনিসগুলো জাগাতে চাই না। জি আপনি রোমান্টিকের ছিলেন, রোমান্টিক জি, এই জন্যই রোমান্টিক দিয়ে শেষ করব। সেটা হচ্ছে তুমি নীলিমার নীল, আমার এই কবিতাটার নাম। আমি আজকে যারা গেস্ট আছেন, গেস্টদের উদ্দেশ্যেই এবং দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে এই কবিতাটি 4-5টি লাইন শোনাচ্ছি। তুমি সুন্দর, তুমি অনিন্দ সুন্দর, তুমি সুন্দর, তুমি চাঁদের চেয়েও সুন্দর, তুমি সুন্দর বলেই আমারই কাছে আসা, আর তুমি সুন্দর বলেই আমারে ভালোবাসা। বাস, ধন্যবাদ, এটুকুই বললাম। পুরো ধন্যবাদ কবিতাটা কাউসার, থাকুন। অসংখ্য ধন্যবাদ। নির্যাত দর্শক আমাদের শুনছিলেন আজকের গান এবং আবৃত্তি, এই দুই সংমিশ্রণে কিন্তু আমাদের এই শেখরের খোঁজ অনুষ্ঠানটি চলছিল। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরও আবেগ অনুভূতি এবং এই কবিতাগুলো গানের মাধ্যমে আপনারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারবেন। আমাদের দ্বার উন্মুক্ত আপনাদের জন্য, আপনারা মেসেজের মাধ্যমে জানাতে পারবেন। আপনারা এখানে এসে আপনাদের ভিতরের যে সুপ্ত প্রতিভাগুলো জি তুহিন ভাই, আমরা আমরা প্রকাশ আমরা করার সুযোগ পাবেন। শেষের আগে কাউসার, আমরা এই মুহূর্তে যাচ্ছি সুরমার কাছে। আমাদের সাথে আমরা শেষের আগে আপনার থেকেও 2-4 লাইন শুনবো আপনার লেখা, যেটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, আমি শোনাবো, একদিন শোনাবো, সুবিধা নেই। আমরা একটু গান শুনতে যাচ্ছি সুরমার। জি, তারপরে কিন্তু আপনারটাও শুনবো। আমরা সুরমার কাছে ফিরে আসছি। সুরমা, আচ্ছা আচ্ছা ভাই, আমি গ্রাম ছাড়াটা করছি, হ্যাঁ, শুধু ছাইটা। হ্যাঁ, অসুবিধা নাই, অন্তরটা যদি থাকে সম্ভব হলে ঠিক আছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যাই ভুলায় রে, আমার মন ভোলায় রে। ভাই এইটুকু, না না, সুন্দর সুন্দর হয়েছে। আসলে এই যে গান ছোটবেলায় শিখেছি, কিন্তু এটা না পড়া হয় না। এই গানগুলো প্রাণ, আমাদের স্পন্দন, যেগুলো কোনোদিন মরণ নেই, গানগুলোর মরণ নেই, আজীবন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনুপ্রেরণা থেকে। হ্যাঁ, মুনা আসছেন, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? আমরা একবারে শেষের পর্যায়ে, শেষ যাত্রী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। মুনা, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি ঝটপট করে 2 লাইন শুনে দেন আমাদের। হ্যাঁ মুনা, শুনছেন? মুনার ওখানে সমস্যা আছে, মাইক্রোফোনে বোধহয় ডিস্টার্ব আছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সাথে আমরা দীর্ঘক্ষণ রয়েছি, প্রায় 1 ঘন্টার মতন। আপনাদের এই আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো আপনাদেরকে তেমন আনন্দ দিতে পারিনি, এজন্য আমরা দুঃখিত। আপনাদেরকে চেষ্টা করব আগামীতে আরো সুন্দর ভাবে প্রোগ্রাম উপস্থাপন করার জন্য। এবং আমাদের সাথে আজকে মুনা তার পারফরমেন্সটি করতে পারেনি, আমরা তাকে আবার নিয়ে আসবো আমাদের এই অনুষ্ঠানে, আপনারা শুনবেন। কিন্তু খুব চমৎকার করে কিন্তু মুনা আবৃত্তি করে, আপনারা দেখবেন। আমরা আবার তার সাথে সংযুক্ত হব, তাদের আবৃত্তি শোনার চেষ্টা করব। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন ঢাকা থেকে মুনা আবৃত্তি শিল্পী, আমাদের সাথে সংযুক্ত ছিলেন কণ্ঠশিল্পী, সিভিল ইঞ্জিনিয়ারিং, যিনি মাস্টার্স এর স্টুডেন্ট, ইউনিভার্সিটি ডুইসবুর্গের একটি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। অত্যন্ত চমৎকার করে আমাদের গান শুনেছেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং দেশাত্মবোধক গান শুনিয়েছেন। আমাদের সাথে সংযুক্ত ছিলেন লিডিয়াজুল ইসলাম কাউসার, তিনি দেশপ্রেমের কবিতা আমাদেরকে শুনিয়েছেন।
রোমান্টিক কবিতাগুলো শুনিয়েছেন। যে কবিতা আপনারা জানেন যে কবিতা হচ্ছে আদিম শিল্পী সাহিত্যের একটি আদিম অবস্থান। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই কিন্তু কবিতা ছিল। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই এই কবিতার আবহমান গ্রামীণ প্রেক্ষাপটগুলো তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে। সঙ্গীত এবং এই কবিতা এই দুটো মুদ্রার এপিঠ ওপিঠ মানুষের জীবনের বিভিন্ন অংশগুলো কিন্তু তুলে আনে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই। 1971 সালে স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই কবিতার মাধ্যমে এবং গানের মাধ্যমে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল, তারা শক্তি পেয়েছিল। আমরা আজও কিন্তু আমাদের এই সঙ্গীতের মাধ্যমে, আমাদের সাহিত্যের মাধ্যমে কিন্তু আমাদের ভেতরটাকে প্রশস্ত করতে চেষ্টা করি। দর্শক, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। কাউসার বলছিল আমি কবিতা শোনাতে, আমি 2 লাইন কবিতা শোনাবো এভাবেই। এই পরিস্থিতিতে আমি 2 লাইন শোনাচ্ছি। কি কবিতা শোনাবো? এখানে আবৃত্তি শিল্পী, কণ্ঠশিল্পী রয়েছে, কোটি কোটি দর্শক। এই করোনার ভিতর আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি, আমার আবেগ, আমার অনুভূতি, আমার স্পন্দন সারা বিশ্ব জুড়ে বাতাসে ছড়িয়ে আছে লক্ষ কোটি প্রবাসী মানুষের মনে। বন্ধু, আমি কি কবিতা শোনাবো? আমি কি ভাষা বলবো যে ভাষাগুলো বাতাসে বাতাসে কম্পন হচ্ছে সারা বিশ্বময়, যেখানে প্রতিদিন মৃত্যুর শব্দ আসে। আমি সেই শব্দের মাঝে আমি হাসির কলধ্বনি শুনতে পাই। আমি স্বপ্নের সারথির একটি দিকপাল উন্মোচিত দ্বার খুলতে দেখতে পাই আকাশের বুকে। কি কবিতা শোনাবো বন্ধু, কি কবিতা শোনাবো? ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই মুহূর্তেই কবিতা রচনা করে আপনি শুনিয়ে দিলেন। এই আর কি, এই জন্যই শুনতে চেয়েছিলাম। আচ্ছা, আমরা একটু আব্দুল বাসিত দলাই ভাইকে দেখতে যাচ্ছি যে তার কিছু বলার, তার কাছে কবিতা বা কোনো কিছু, যেহেতু সাহিত্য অঙ্গনের তার কোনো কথা বা সাহিত্য নিয়ে কোনো কথা বা কাজ। দোলাই ভাই শুনছেন? দোলাই ভাই যদি ফ্রি থাকেন তাহলে আমাদের স্টুডিওতে এসে একটু দেখা করুন। দোলাই ভাই আমাদেরকে, জি, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনি আসতে পারেন আমাদের সামনে, আপনাকে একটু দেখতে চাচ্ছি। বলেন, আমি শুনতেছি। দর্শক আপনাকে দেখতে চাচ্ছে, আপনি কি দেখা করতে পারবেন? হ্যাঁ, আমি তো আছি, তো আমাকে তো এখানে ভিডিওটা অফ আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি ওখান থেকে আপনি যে গানটি আপনি চৌরাস্তার মোড়ে অথবা ওই গলির মাঝে মাঝে একা গান, সেই গানে যদি দুটি কন্ডি শোনাতেন আমাদেরকে। রাইট, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, দোলাই ভাই বাড়ি কি সিলেটি? আমি কথা শুনে বুঝতে পারছি। আপনার লোক, আপনার সহযাত্রী। আপনার বাড়ি কুনানো? প্রতিবেশী। কুনানো বাড়ি সিলেট। আমার বাড়ি হইলো কি বিয়ানীবাজার। আচ্ছা, আমার নানা বাড়ি সাতো। আমরা কিন্তু লাইভে আছি, দর্শক আপনারা বুঝতে পারছেন। আমি যেটা বলবো, আসলে আমার ওই যে গানের গলা নাই, তো মন চায় গান গলার জন্য পারি না। আচ্ছা, একটু শুনি, কিন্তু আপনাকে তো আপনাকে তো দেখতে পাচ্ছি না দোলাই, আপনাকে তো দেখছি না। দর্শককে কি আপনি, আপনার ভিডিওটা অফ আছে। জি, বলছিলাম যে আপনি দোকান থেকে যখন বের হন, বাসা যাওয়ার পথে যখন আপনি ফাঁকা গলিতে যান, সেই সময় আপনি যে গানগুলো গুনগুন করে গান, ওই দুটি লাইন যদি আমাদের শোনাতেন। তরুণ ভাই, আমি কিন্তু আপনার কথা করি না, আবার কি বলবেন আমার? মানে যদি একটু বলছি যে আপনার জীবনে ছোট একটি গল্প আছে। জি, আসলে আমি তো গান মন চায়, কিন্তু গলার জন্য গান গাইতে পারি না এখানে। তারপর আমার ভয় হচ্ছে, মনে করেন এখানে যে আমাদের সাথে আছে সুরমা আপু, উনি তো অনেক ভালো কণ্ঠ নিয়ে আছে, তো আমি যদি গান গাই আমার মনে হচ্ছে যে আপনারা পালাবেন।
তো না, না। হ্যাঁ, তবে আমি এখনো আমার যে গানটা মনে পড়ে রবি চৌধুরীর, ও আমি রবি চৌধুরীর একটা গান উম, আমি খুব শুনতাম, যেটা হচ্ছে কবিতা গল্প যে তুমি। এটা কবিতার গল্প তুমি, কবিতা গল্প তুমি। এবুকের রত্ন তুমি। হ্যাঁ, বুকের রক্ত তুমি। হ্যাঁ, আচ্ছা, জি। তো ওই গানটা আমি আমি বলবো যে আমার পক্ষ থেকে যদি সুরমা আপু ওই গানটা গাইতো। আ- না ভাইয়া, আমি গানটা মনে নাই অনেক, তখন তো মনে হয় আমি অনেক ছোট, ওরকম করে মনে হয় আচ্ছা, আমরা গান সবাই হয়নি। আচ্ছা, আমি গাইবো। আপনি কবিতার আপনি গল্প আপনি একটু শুরু তুমি। করেন, বলেন। আমরা সবাই গাবো। আমি আমি আমরা সবাই আমরা গাবো, সবাই গাবো, আপনি আমরা শুরু সবাই করেন। গাবো, বলেন। সাথে গাবো, আমি আপনার বলি, সাথে গাইবো। জি জি আমি বলি, জি কবিতা জি। গল্প তুমি, এবুকের এবুকের রত্ন রত্ন তুমি। তুমি, স্বপ্ন তুমি দুটি চোখে, একথা জানক শত লোকে, সজনী একথা জানক শত লোকে, যদি জানিতে তুমি যে দিনে রাতে ফুটাও প্রেমেরই মন, বাহ, অসাধারণ। না, তোমাকে সুন্দর। চিনতে করি ভুল, সজনী তোমাকে চিনতে করি ভুল। চিত্রশিল্পী হলে ছবি করে রাখতাম, তুমি না থাকলে পাশে আচ্ছা, আপনি কি দাঁড়িয়ে এই গানের থাকতাম। দিকেই কি ভাবিকে জয় করেছিলেন? ঠিক তাই না, ঠিক তাই না, কিন্তু তারপর আমার আসলে এই গানগুলা এই গানটা গেয়েই কি আমার ভাবি আসছে? অনেক একটা সুন্দর। গান দিয়েই কি বাজি মারছিল? জি, বৃষ্টির সময় আরেকটা গান, যে ওই যে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, ওই গানটা এই জলে ভাই, গত কয়েকদিন আগেও আমি রবি ভাইয়ের ওই গানটা আমি ইউটিউব থেকে দেখলাম, যেটা আচ্ছা, রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে, ঝড় হাজির ঝড় রহমান, ফাগুন হাওয়া বহে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। তো আসলে এদের গানগুলো আমরা এদের যারা 94 এর গানের 90 দশকের গান, হ্যাঁ, 90 দশকের গান। তারপরও আমরা গুনগুন করে যে গান গাই না, এটা কিন্তু যদি বলি মিথ্যে হবে। আমরা আসলে গান গাই, হয়তো চলার পথে মনের অজান্তে আমরা গান গাই। তো আমি অসংখ্য ধন্যবাদ আজকের উপস্থাপক, বিশেষ করে তুহিন মাহমুদ ভাইকে, এবং আমাদের মিলান বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম কাউসার ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি হয়তো এরকম করে কখনো গান গাই নাই, এই ফার্স্ট আমার এরকম একটা লাইভে গান গাওয়া। যেহেতু আজকে আমাদের ঈদ আড্ডা, সমস্যা নেই। এটা ঈদ আমাকে আড্ডায় যেমন বলতে যেমন হলো। খুশি তেমন মতো। জি, এখন হয়তো প্র্যাকটিস করব, দেখবো আগামীতে, আগামী লাইভে আপনাদের সাথে আরো একটু ভালো করে করার জন্য চেষ্টা করব। অবশ্যই। ধন্যবাদ। আগামী লাইভে অবশ্যই, আপনি অবশ্যই। একটা আব্দুল করিমের গান শোনাই দিবেন। আব্দুল করিম। I all my best. আচ্ছা, সুরমার কাছ থেকেও শুনবো, কিন্তু আমাদের শেখরের কিছু কিছু তথ্য আছে যেগুলো বোঝা যাচ্ছে যে অনেকটা জানে আর কি সুরমা। আমরা কিন্তু সব গানগুলি শুনবো, বিশেষ করে রবীন্দ্র শোনালেন, নজরুল শোনালেন, এরপরে শাহ আব্দুল করিম, লালন, এগুলো নিয়ে আমরা আসবো কিন্তু। জি, দর্শক, অবশ্যই। আপনাদেরকে অসংখ্য দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের আজকের অনুষ্ঠানটি ছিল শিকড় টিভির নিয়মিত অনুষ্ঠান, আমাদের শেখরের খোঁজ অনুষ্ঠান। শেখরের খোঁজ অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত ছিলেন মুনা চৌধুরী, যিনি ঢাকা থেকে সংযুক্ত হয়েছিলেন। আমাদের সাথে সংযুক্ত ছিলেন আহ তাসমিনা বাহাদুর সুরমা, যিনি জার্মান থেকে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার। আমাদের সাথে সংযুক্ত ছিলেন আব্দুল বাসিদ দোলাই, এবং অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলাম আমি, তুহিন মাহমুদ। দর্শক, আমরা আপনাদের মাঝে আবার আসব এই নতুন নতুন গানের কথা নিয়ে, নতুন কবিতার কথা নিয়ে। আমাদের গান এবং কবিতা সব মিলিয়ে আমাদের সাহিত্যের ডালারটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন আঙ্গিকে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের যে অনেকদিন পর আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু আমরা শুরু করলাম, সেজন্য আমাদের ভিতরে একটু ছন্দের পতন ঘটেছে, এজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আগামীতে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা আমাদের এই নিয়মিত অনুষ্ঠান, আমি আমাদের এই গান, যে গানের সাথে সাথে আমাদের এই কবিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমি দুটি লাইন শোনাচ্ছি।